তা কি করে সম্ভব? উনি যে আমাকে চিঠি লিখে জানিয়েছিলেন চোখ দান করার পর তিনি খুব অসুস্থ হয়ে পড়েছেন, সুস্থ হয়ে যে আমার কাছে ফিরে যাবে। জীবনে যার সেবা করতে চেয়ে আমি বঞ্চিত হয়েছি, এবার সেবার তার ঘরে দুধ ভরে দাও। তাই তো আমি তার সেবা করবো বলে দু হাত ভরে দাঁড়িয়ে আছি। না 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 না, তোমরা আজ আমাকে কেমন সান্ত্বনা দিতে পারবে না। সান্ত্বনা দেওয়ার ভাষা আজ মুখ লুকিয়ে কাঁদছে। আমার সর্বস্ব চলে গেল, আমার ইহকাল পরকাল সব চলে গেল। তোমরা তোমরা জানো না আমার অন্তর যাই পুরে কত ছাই হয়ে যাচ্ছে। তোমরা আমার জীবনের কতটুকু জানো, তোমরা চোখ করে জানো আমার আজও যে বাসর হলো না গো। আরে যাও যাও, দেরি করো না। দেখছো না এই ডাক্তারবাবু এখন বাড়ির কাছেই দাঁড়িয়ে আছে, ওদিকে সঙ্গে করে নিয়ে যাও, তাকে শেষ বিদায় জানিয়ে এসো। চলো বৌদি চলো। আমি এখানকার নতুন লোক, এখানকার কাজে যোগদান করার জন্য আমি আজই এসেছি। আসার পর যে দৃশ্য দেখলাম তাতে মনে হচ্ছে এই জমিদার বাড়ির ইতিহাসটা বড় রহস্যময়। আপনি আমাকে এই জমিদার বাড়ির ইতিহাসটা কিছু খুলে বলবেন? এ বাড়ির ইতিহাস বলতে গেলে দীর্ঘদিন আগে থেকেই যেতে হবে। আমি সেখান থেকে আরম্ভ করবো না, আমি খুব নিকট থেকেই শুরু করবো। আর তার ফাঁকে ফাঁকে এবারের ইতিহাস অতীতের কথা আমি তুলে ধরবো। মনে করুন এটা মেঘনা সমগস্ত পথ, ক্রমশ অন্ধকার হয়ে যাচ্ছে। বনস্থলীর অভ্যন্তর ভাগ হতে কাকুনির পূজন শোনা যাচ্ছে।
এমন সময় শিউলি বলে একটি মেয়ে কলসিকাকে জল নিতে দিয়ে আসছে। তার কণ্ঠে গান, ওই দেখুন সে গাইছে, ছায়া ছায়া কোনো পথে আমি যে চলি একলা, ছায়া ছায়া কোনো পথে আমি যে চলি একলা, কথায় বর্ণে যেমন নরম গান যেন যে ছবি আঁকা, কথায় বর্ণে যেমন নরম গান যেন যে ছবি আঁকা, ছায়া ছায়া কোনো পথে আমি যে চলি একলা। তুমি সুন্দর তা আমি জানি। তোমার কণ্ঠ স্বর আর মনে মনে ভাবি, কিন্তু তুমি এখানে প্রতিদিন আসো? নয় যদি থাকতে পারি না শিউলি, তোমার ওই মাথার করা রূপ, অনুমাতানো যৌবন, তুমি প্রতিদিন মেঘনার ঘাটে জল নিতে আসো, আর আমিও তোমাকে একবারটি দেখার আশায় ঠিক এই সময় তোমার পিছনে পিছনে এসে ঘুরে ওই যে তামার ও মা, তাই নাকি? ভাবছি দিয়ে খাবো, তারপর জল ভরা পড়ছি থাকে উদ্ধত যৌবনের হিঙ্গল বলে হত্যা রাঙা এসে এসে বর্ষ তখন যৌবনে মুজি মাথা মনে হয় তোমার কাছে বলি হ্যাঁ, তুমি হাসছো। আমিও যেন এই কদিন ধরে না তোমাকে একটা কথা বলবো বলবো অনেক করে থাকছি। আচ্ছা, তুমি রাগ করবে না বলো? হ্যাঁ, তাহলে তাহলে আমি বলি, বলছি আমিও তোমার কথা শোনার জন্য আমি খুব খুব চিন্তা করি, তোমার কথা আমি চিন্তা করি, আর মনে মনে আমি ভাবি তুমি একটা জানোয়ার। এই শিউলি ওই ফুল হচ্ছে ওই দেবতার পায়ে ঝরে পড়ার জন্য সে জন্মেছে, এই জানোয়ারের পায়ে নয়। আর এই কথাটা মনে রাখলে আমি খুব খুশি হব। চলে কেমন? চলো না, আমিও দেখে নেবো কি করে তোমার এই দেমাগ বজায় থাকে। তুই যদি ভাই তোমার সত্য ঘটনাটা যৌবনের প্রান্তিক পথে আমি একটা একটা করে টেনেছে রত্নার ঘুরের মধ্যে ফেলে দেবো। ধর্মন সেখানে এনে দেবো স্বপ্নে নির্দিন অন্ধকার।
এখান থেকে কিছুটা দূরে একটা বাড়ি আছে, সেখানে ফুলের বাগান আছে, একটু দাঁড়াতে পারবে? কিন্তু এই অন্ধকারের মধ্যে আরে না না, তেমনই তো অন্ধকার, তাহলে আমার দেরিও হবে না। এখন রাস্তায় পড়ে গেল, কি যে অঘটন ঘটবে কে জানে, কে জানে কি অঘটন ঘটবে, বুঝতে পারছি না। কে আপনি? এসে চেঁচামেচি করলে তুমি? ডাকো তুমি? এখানে জায়গা ছিল। এখানে এসো। সামনে যা, সামনে যা। এই বসি। সামনে বসে তো এই নালি। বসবা। আপনি কি হয়েছে? একজন দুষ্কৃতী আমারও হামলা করেছিল, আমার এই হিলের মালাটা যাচ্ছিল, আমি দিতে চাইনি বলে ও আমাকে ছুরিতে আঘাত করেছে। আপনি তো সময় মতো সাড়া না দিলে আমার ছয়টাকে যে আমার কি সর্বনাশ হতো কে জানে। আপনি লোকটাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, ও ডাক্তার বিক্রম সিং এর চর ছিল। না, মিথ্যা কথা। মিথ্যা কথা? ডাকু বিক্রম সিং এর লোকেরা তো রাজনীতি নয়, ওরা নারীর সম্ভ্রমানিত দূরের করা, ওরা নারীকে মাতৃকালে পূজা করে। ওকে, আপনার হাতে রক্ত পড়ছে, আঘাত লেগেছে দেখছি। দেখি দেখি দেখি। না না, ও তেমন কিছু লাগেনি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। জিনিসটাও তো হালকা ভাবে নেবেন না। আমি ডাক্তার, আমাকে দেখতে দিন। দেখুন। না, অবস্থানটা অনেকটাই গভীর, এই মুহূর্তে আমার কাছে কিছুই নেই, তবে রক্তটা বন্ধ করা প্রয়োজন। দাঁড়ান দাঁড়ান, আমি বেঁধে দিই। বাড়ি ফিরে ভালো করে কোনো লোশন লাগিয়ে নেবেন। ওই থালাটা ওখানে নামানো কেন? কোথায় যাচ্ছিলেন? পুজো দিতে। একাই সন্ধ্যার অন্ধকারে আপনার আসাটা উচিত হয়নি। কাউকে সঙ্গে আনেননি কেন? কাউকে সঙ্গে আনা উচিত ছিল। সঙ্গে আমাদের বাড়ির ঠাকুরটা ছিল, আসার সময় মায়ের পায়ে দেওয়া অঞ্জলি দিবার ফুল ওই রাস্তায় পড়ে যায়, তার বড় স্বাদ ছিল মায়ের পায়ে অঞ্জলি দেব, তাই সে পুনরায় ফুল আনতে গেছে। পরে সে ফিরে আসে। আপনি আমার প্রাণ রক্ষা করেছেন, আমার ইজ্জত রক্ষা করেছেন, তাই কৃতজ্ঞতার চিহ্ন হিসেবে আপনার কাছে কিছু উপহার দিলে আমি শান্তি পাবো। আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আমার হাতের এই আংটিটা আপনি গ্রহণ করুন, আপনার হাতে পরিয়ে দেবার অনুমতি দিন। আমার হাতে আংটি পরিয়ে দিয়ে যদি আপনার মনের মধ্যে তৃপ্তি আসে তাহলে এমনি করে একদিন প্রেম এসেছিল বনতলে, এমনি করে একদিন প্রেম এসেছিল বনতলে, দেখেছিল কত ডাহক ডাহকি মনের ঝিলের জলে, এই মাতাল ঝিলের জলে। এমনি করে একদিন প্রেম এসেছিল বনতলে, দেখেছিল কত ডাহক ডাহকি মাতা ঝিলের জলে, এই মাতা ঝিলের জলে। এমনি করে একদিন
ছিল রাহুল রাহুলি মাতারে এই মাতা জায়গাটা বড় অভিশপ্ত বাবু। রানীঘাটে যাওয়ার পথে যে প্রথম প্রেম নিবেদন করবে সেই একেবারে ধ্বংস হয়ে যাবে। তাই তাই আপনি খুব সাবধানে থাকবেন, নতুবা বিপদ আপনার অনিবার্য। লোকটা কোথায় পাগল? না, ও পাগল নয়, ও কোনো সত্যদোষটা পুরুষ। যাই হোক, আমি কিন্তু এখনো আপনার পরিচয় জানতে পারিনি। পরিচয় দিবার মতন আমার কিছুই নেই। আমার আমার বাবা আনন্দ গোপাল রায় এখানকার জমিদার, আমি তার একমাত্র কন্যা বিজয়া। বিজয়া? কি হলো? কি হলো? আমার মুখে দিকে তাকিয়ে কি দেখছেন? ছবি। ছবি? কিসের ছবি? একটা দুঃস্বপ্নের ছবি। দুঃস্বপ্নের ছবি? হ্যাঁ, স্বপ্নে আমি কি দেখেছিলাম জানেন? দেখেছিলাম আপনি পাথর প্রতিমার মতো দাঁড়িয়ে রয়েছেন। আপনার পরনে লাল বেনারসি শাড়ি, কপালে চন্দন, সিঁথিতে সিঁদুরের আলপনা, হাতে সোনার কঙ্কন, গলায় মুক্তার মালা, কানে হীরের কুণ্ডল। শূন্য বছরে দাঁড়িয়ে আপনি একা কাঁদছেন। টপ টপ করে মুক্তার মতো অশ্রুমালা ঝরে পড়েছে আপনার ওই সুন্দর চোখে। আপনার বিয়ের পর আপনার বাবা আপনার কোনো স্বামী পিতৃ পরিচয় না, এই কথা জানতে না পেরেই তাকে দুধ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর আপনার স্বামী অপমানে, লজ্জায়, ঘৃণায়, টেনের তলায় আত্মবিসর্জন দিয়ে জীবনের পরিসমাপ্তি টেনে দিয়েছে। আপনি আপনি বিধবা। আমি ডাক্তার, তবে এই মুহূর্তে আমি একজন শিকারী। আপনার পরিচয়টা কি? বলুন বলুন, আপনার পরিচয়টা কি? বলুন, আপনি বলুন। বিজয়া দেবী, আপনিও অযথা উত্তেজিত হচ্ছেন। আমি উত্তেজিত হইনি। এই এই ঘটনা তো নির্মম সত্য। এটা আপনার দেখা স্বপ্ন নয়। এক জমিদার কন্যার জীবনের একটা ইতিহাস। জানি না, তবে সত্যি আমি একজন ডাক্তার, আমি একজন শিকারী। আমার হাতে এই হাতটা দেখছেন, আমি হাত দিয়ে একটা শিকার করব। যে হায়নাটা বনে জঙ্গলে কিংবা পাহাড়ের গুহার মধ্যে লুকিয়ে নেই, যে হায়নাটা লুকিয়ে আছে আপনার আমার মতো 5 জন মানুষের মধ্যে, সেই হায়নাটার সন্ধান পেলে তাকে আমি নির্মম ভাবে হত্যা করব। ডাক্তার বাবু, আমার বুকের মাঝে জ্বলছে রাবণের চিতা, যে আমার বাবা মাকে নির্মম ভাবে শ্বাসযুক্ত করে মেরে ফেলেছে। তারপর তার সেই হিংসিত দেহটা সাত থেকে আছড়ে মাঠে ফেলে দিয়েছে। আমার বাবার দেহটা সেই মুহূর্তে একটা রক্তাক্ত মাংসপিণ্ড। ও আমি ভাবতে পারি না যে মানুষ এত নিষ্ঠুর হতে পারে। আর আমার মাকে যে দিন রাতের অন্ধকারে চোখে মেয়েটাকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে, কঠিন পাষাণের মেঝেটা সেদিন রক্তের লাল হয়ে গিয়েছিল। আমার মায়ের বিধি অতৃপ্ত আত্মা যোগাবে চাঁদনি যোজনা রাতে আমি যখন একা রাত থেকে বসে থাকি, তখন বাতাসের সঙ্গে মিশে আমার মা আমার কানে কানে বলে, ওরে খোকা, তোর মা বাবাকে যারা নির্মম ভাবে হত্যা করেছে, তুই তাদের প্রতিশোধ নে। চরম আপনি এখানে কতক্ষণ আগে এসেছেন? অনেকক্ষণ।
কারণে আপনার মনটাকে আমি এলোমেলো করে দিলাম। আপনি আপনি আমাকে মাফ করবেন। ডাক্তারবাবু, 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 ওগুলো খেলো না, ওখানে পড়ে যাবে। সে অনেক কথা, সব কথা পরে শুনবে। না, এখন দিদিরা দেখো না দিদিমণি, না। আচ্ছা ঠিক আছে, তুমি আর ডাক্তারবাবুকে চেনো? ঠিক এখানে নতুন এসেছে, তোমাদেরই বাড়ি ডাক্তার। তাই নাকি? আমি বেশ বুঝতে পারছি এই সংসার সমুদ্রে একটা বিশাল ঝড় আসতে দেখে ওই ঝড়ের প্রচন্ড দাপটে তার জীবন যে কোথায় ভেসে যাবে কে জানে, কে জানে, কে জানে। দিদি যখন যাবে না, চলো কথা হবে ডাক্তার। আসবে না, আমার বাড়িতে বানানো সারা শয়তান, সারা ফুলের বাচ্চা, এরা গায়ে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিস, সারা কালো বাচ্চা। তোর বাড়ি বিষয় সম্পত্তি সব কিছু বাধা দিয়েছে সামনে একজন দাঁড়িয়ে। ভাবতে গেছি পাবো, সেদিন তুই বুঝতে পারবি এই জমিদার আনন্দরা কতটা বিপদ, কত ভয়ানক, কত ভয়ঙ্কর। ধর্মদাস, রাতের অন্ধকারে তুমি বাড়ি আসো, অপরাধে তুমি বেড়াবে এসেছ, মেয়ের সঙ্গে অবশ্যই তুমি দেখা করবে। হাত ধরে টেনে নিয়ে আসো, আমার নিজের হাতে তৈরি করা ইহলো বেশি জীবন্ত চাওয়া সংসার বাড়ির তারা চোখে, যেখানে অন্ধকার ঘরের মধ্যে লাল চোখে পুরো দৃষ্টি দিয়ে আমাকে করছে আমার সাদের বয়স বল বল বাবু। আমি তোমাকে তার মুখের সামনে ফেলে দেবো, সে তোমাকে ধীরে ধীরে গ্রাস করবে, মৃত্যুর যন্ত্রণা তুমি চিৎকার করবে, অন্ধকার কারো পক্ষে শুধু পদধ্বনি ত্যাগ কেউ সারা দেবে না। কিন্তু তুমি যদি আমার প্রস্তাবে রাজি থাকো, যদি তোমার সেই উদ্ভিন্ন যৌবন আর উপচিত কন্যা বন্ধ রেখে যদি আমার হাতে তুলে দাও, তাহলে আমি তোমাকে মাফ করবো। যার ফলে তুমি হবে সন্তান জমিদার আনন্দ রায়ের শ্বশুর, আর এই আনন্দ রায় হবে তোমার জামাই। হয়তো বলবে এটা অন্যায়, তোমার পুত্র আছে, করবো পাবের অন্ধকারে তুমি কে দেখো, দেশ থেকে হারানোর করায় শান্তির পথ খুঁজে পাওয়ার কিনা। এই সেবা সারা সুরে মাথায় নিয়ে আয়, তাড়াতাড়ি আয় আমার ছাতা। আসবে না, আসবে না, আসবে না। এই আধারের ভিতরে 11 বছর বয়সে আমার জীবনে যে অন্ধকারে নেমে এসেছে, এই আধারের মুক্তি আর কখনো কোনোদিন শান্তির আলো জ্বলবে না। কে বলেছে চলবে না? ভালো আমি জেলে দেবো অন্ধকার। ও মা, তুমি এই কবে এলে তুমি? গতকাল রাত্রে লাস্ট ট্রেনে, এখন অবশ্য আসার কথা না, ওই কমপ্লেক্সে নদী গাড়ি চালাবো কাজ, কাল সকালে আবার আমি চলে যাবো। আজকাল কেন তোমার এই বিদেশে তুমি এখানে ভালো ছিলে তো? ওই দিক থেকে ভালো থাকলো, মানসিক প্রশান্তি আমার ছিল না, আজই নেই। কেন? সে তো তুমি কিসে হয়তো দূষিত তোমার? সে তো তুমি ভালো করেই জানো। রামায়ণে বলেছিলাম রাম ভক্ত হনুমান নিজের মুখ দিয়ে দেখছিল সে রাম সীতাকে কতখানি ভালোবাসে। আমি যদি হেরকম ভাবতাম তাহলে তোমার প্রশ্নের জবাব দিয়ে আমার অত্যন্ত সহজ হতো। ওই কথা আমার মন বসে না, যতবারই মন দিয়ে পড়বার চেষ্টা করি ততবারই কেবল তোমার মুখটাই মনে পড়ে, মনটা আমার উদাস হয়ে যায়। বন্ধুরা, আমি দেখতে পাই ছলো ছলো চোখে তুমি আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছো, বাংলার বাউল বাতাসে তোমার ব্যথার আচল খসে পড়ছে, তুমি কাঁদছো, তোমার চোখে শ্রাবণের ধরা নেমেছে। ছি, অরুণজি, আমার মতো একটা তুচ্ছ মেয়ের জন্য তুমি নিজের এত বড় ক্ষতি করো না। পারি না বন্ধুরা, আমি পারি না। তুমি যে আমার সারা
টাকায় জয় দিয়ে বসে আছি। তাই আমি ঠিক করে বলছি পরীক্ষা দিয়ে ফিরেছে আমি তোমাকে বিয়ে করবো। তুমি রাখছো না লক্ষ্মী। না, এ হয় না অরুণ, কিছুতেই হয় না। কেন হয় না? কারণ তুমি যে ধনীর দুলাল আর আমি যে সামান্য এক গরিবের মেয়ে। তোমার বাবা যে এখানকার জমিদার আর আমি তার সামান্য একটা প্রজা। তাতে তোমাদের শাসমহলার রাজপ্রাসাদ কি কখনো কোনোদিন আমাদের ভাঙা কুটিরের কাছে মাথা নত করবে অরুণ? তুমি কি আমায় ফিরে দিচ্ছ বলো না? তোমাকে ফিরে দেওয়ার সাহস যে আমার নেই অরুণ। সেই কৈশোর থেকে আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। এই বন্দনা শুধুমাত্র তোমার বন্দনা গানে গিয়ে এসেছে। কিন্তু আমার যে বড় ভয় করছে অরুণ, বেশি করে চাইতে গিয়ে যদি তোমাকে আমি হারিয়ে ফেলি। জীবনে অনেক দুঃখ সহ্য করেছি অরুণ, তাই তোমাকে যদি জীবন থেকে কোনোদিন হারাতে হয়, সেই হারানোর ব্যথা যে আমি কিছুতেই ভুলতে পারবো না অরুণ। তাই তোমাকে আমি হাত জোড়ে করে অনুরোধ করেছি, তুমি আকাশের সূর্যের মতো জল জল করে জ্বলবে আর আমি সূর্যমুখী ফুল হয়ে ওই দূর থেকে শুধু তোমাকে ভালোবাসবো। হয় না বন্দনা, তা হয় না। তুমি আজীবন না আমার বেদনাকে বুকে নিয়ে কাঁদবে আর আমি সুখের হার হিল্লোল করে জীবনটাকে হাসি আর গানে ভরিয়ে তুলবো। তা হবে না। আমি আজই সমস্ত চিন্তার অবসান করে দেবো। তুমি কি করলে? হৃদয়ের সমস্ত অনুভূতি নিংড়ে রক্ত সিঁদুর করে নিয়ে নাও। অরুণ, তুমি আপত্তি করো না। কাছে এসো। ঘুরের ওই নীল আকাশের নিচে আলোময় সূর্য আর সামনে ওই প্রেমের প্রতীক কামাল তরিকে সাক্ষী রেখে তোমার সীমান্তে রক্ত সিঁদুর আলপনা পেতে তবে তাই হোক। আমার হৃদয় ভরে সেই ভালোবাসার কাঙাল হৃদয়টা তোমার এই রক্ত সিঁথিটা রাঙিয়ে দাও। দাও না গো দাও, তোমার এই রক্ত দিয়ে আমার এই শূন্য স্মৃতিটা তুমি ভরিয়ে দাও। সত্যি আমি না তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি জানো তো। আর জন্ম জন্মান্তর শুধু তোমাকেই ভালোবেসে যাব। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় তুমি ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় তুমি ধন্য করো। ভালোবাসা জীবন থেকে তোমার আছে তোমার আমার জনম জনম ধরে, হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তরে। তোমার আছে তোমার আমার জনম জনম ধরে, হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তরে। বাঁধন ছেড়ে পালিয়ে না যায়, দু হাত আমার ধরো ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় তুমি ধন্য করো। ভালোবেসে আমায় তুমি ধন্য করো। আমি পরীক্ষা দিয়ে ফিরে এসে সব আনুষ্ঠান দিয়ে আমরা সম্পূর্ণ করবো। আমি কোনোদিন কোনো কারণে তোমাকে দিচ্ছি আর শোনো এই সাইকেল আমি আসি কেমন মন খারাপ করো না। পরে আবার তোমার সঙ্গে আবার দেখা হবে। আসি কেমন? অরুণ, তোমাকে স্বামী রূপে বরণ করে আমি যেন তোমাকে সুখ যুগান্ত করে খুশি করতে পারি অরুণ। আর তোমার এই সংসারটাকে আমি যেন দু হাতে আগলে রাখতে পারি। তোমার জীবনের সমস্ত গোলাপ কাঁটাগুলোকে আমি দু হাতে সরিয়ে দিয়ে তোমার বাগানে যেন আমি থোকা থোকা গোলাপ ফুটাতে পারি। বাবা, আচ্ছা গত পরশু তুমি বেরিয়ে গেলে বাড়ি থেকে, আর আজ তোমার আসার সময় হলো বুঝি? আমার
সাহস পাতা যাওয়া পাইনি, বাড়ি হতে বেরিয়ে গেল ছেলেটা কে? অরুণ। মানে আমাদের ওই জমিদারের বেটা। বেশ বেশ, তা আমার অবস্থা মানে তোর হাতে আবার ওটা কি? কাপড় বাবা। শুধু কাপড়? এই টাকা করি কিছু উঠতে জানি? বাবা আরে বাবা, এই জমিদারের ছেলে বলে কথা, এই যতটা পারিস আদায় করে নে। কি বলছো কি তুমি বাবা? জীবন নদীতে যৌবনের জোয়ার, বড় ক্ষণস্থায়ী মা, যতটা পারিস ভোগ করে নে। তবে টাকা কিন্তু আমার চাই। বাবা ইচ্ছে তুমি আমাকে গণিকালায় নিয়ে চলো বাবা, দেখবে তোমার এই মেয়েরা তোমার জন্য গোছা গোছা টাকা এনে দেবে বাবা। একটা বিশ্বাস মেয়ে আমার এত সত্যি। বাবা আমি যে তোমার মেয়ে। তুই আমার মেয়ে হলে কি হবে? তোর মা ছেলে একটা বিশ্বাস। আমি কিছু বুঝি না না, কেন বিনয় ঘন ঘন আমার বাড়িতে আসতো? বিনয় আমার মায়ের সে ধর্ম ভাই ছিল, আর তার সম্বন্ধে তুমি। হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝি। এই দেহে যখন যৌবন থাকে না, ততদিন অনেকে ওই রকম মামা সেজে ঘুরঘু ঘুরঘু করে। মায়ের সম্বন্ধে এত বড় অপমান তুমি দিও না বাবা, কিছুতেই দিও না। ও কথা যে কানে শোনা আমার মহা পাপ। তুমি আমার বাবা, আর তাই বাবা ছি আগের সময় মতো মানুষকে বাবা বলে পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। খুব যে বড় বড় কথা বলছিস, তবে কিন্তু টাকা আমার চাই। এই তা না হলে এই বাড়ির বুকে না এসব নোংরামি আমি সহ্য করব না। ধর্মদাস ভাই কাছে দে, ধর্মদাস এই তো আছে দেখছি। কাছারি তুই যাও না কেন? এই কাছারিতে যাওয়ার মতো অবসর পাই না বুঝি। তাহলে আজকাল খুব কাজের মানুষ হয়ে গেছে দেখছি। আচ্ছা বেশ বেশ, আমার টাকাগুলো কবে শোধ করছ বলো, উত্তর দাও। সেই কথাই তো দিন রাত্রি ভাবছি হুজুর। ভাবো ভাবো ভালো করে ভাবো। তা মনে রেখে ধর্মদাস, এই বাড়িটা কিন্তু আমার কাছে বন্ধুকে ধরিয়ে বাধা দিয়েছে। হুজুর চেষ্টা করো ধর্মদাস, চেষ্টা করো। আমি কিন্তু বিয়ার শেষ হলে তোমার বাড়ি তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আচ্ছা ধর্মদাস, এই মেয়েটি কে? আরে আমার মেয়ে হুজুর, মা আমারা মেয়ে তো। তুমি আমাকে একবার জল দিতে পারো? যা যা বাড়ি গেলে আমার পরম সৌভাগ্য যে বাবু আজ আমার বাড়িতে এসে জল চেয়ে খাচ্ছে, তাও আবার তোর হাতে। যা যা তাড়াতাড়ি যা, জল নিয়ে আয়, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা ধর্মদাস, তোমার বাড়িতে যে এত সুন্দর গোলাপ ফুটেছে, তা তুমি তো আমাকে আগে বলোনি। হুজুর তুমি আমার একটা কথা রাখবে, এইদিকে আমার বাড়িতে পাঠাবে। মানাবে হুজুর, তুমি চুপ করো। ধর্মদাস, আমি কিন্তু আমার ছেলের জন্য বলি, তুমি যদি তোমার মেয়েকে মানে আমার হাতে হুজুর যা শুনেছো ঠিক আছে, আমি আমার জন্য বলছি। এই মরেছে রে যা বলছো তুমি বাবু, বিগ হইলে তুই নিবি তোমার এই এত বড় বড় টেবিলে আপনার ধরেছে এই বয়সে ওকাও আমার চিন্তা না করে নিজে বিয়ে করবে। যেটা বছর আছে কথা বলো। আমার একমাত্র ছেলে, সে এখন বিদেশে লেখাপড়া করার জন্য বাইরে, তার বিয়ে দিদি এসে বৌমাকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যাবে। আমার এই জমিদারি গদিতে বসবার মতো আর কথা নেই। আর এর কথা বলছো, এর বিয়ে দিয়ে দেবো, সে শ্বশুরবাড়ি চলে যাবে। সুন্দর জীবনে আমি বড় একা হয়ে যাবো, আমাকে দেখাশোনা করবার মতো আর কোনো লোক থাকবে না। আমি বলছিলাম তুমি যদি আপত্তি না করো। কি বলছেন হুজুর, আমি সব দেখছি না তো। সামনে নয় সত্যি। এই বিষয়টা নিয়ে তুমি চিন্তা করো, আমাকে সংবাদ দিও। আপনি জল চেয়ে আপনি লজ্জা দিলেন, কারণ জানেন তো ঘরে যে কিছুই নেই। ওর জন্য লজ্জার কিছুই না, আর শুধু জলই দাও, পরে একদিনের সময় মিষ্টি জল খেয়ে দাও। কথাটা ভালো করে ভেবে দেখো, আর ওই সঙ্গে তোমার ওই মেয়ের মতামতটাও নিও। আর হ্যাঁ, সামনে
কাল সকালে ও বিদেশ চলে যাবে। ও যেন এ বিষয়ে কিছু জানতে না পারে, বুঝেছ? চল ছেলে, সর্বদাস কথাটা কিন্তু ভেবে দেখো। আমাদের পরম সৌভাগ্য, বাবু তোকে বিয়ে করবো বলে গেল। না না বাবা, এই হয় না, কিছুতেই হয় না বাবা। আমি কিছুতেই করতে পারবো না। কেন করতে পারবি না? কারণ আমি যে অন্যের বাদ করতে বাবা। তোর বাগদত্তের নেই খুঁজে, আমি তো ওখানে বিলব। তুই রাজি না বলে তোর দৌড় করে হাত পা বেঁধে। বাবা হয় না বাবা, কিছুতেই হয় না। তুমি বাবা না, তুমি একটা কষাই। চুপ! বিশেষ আপত্তি করলে এই 3 মাস পরে আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তাই যাবো, তবু এ বিয়েতে আমি কিছুতেই কোনোদিন মত দেবো না বাবা, কিছুতেই যেতে পারবো না। কারণ আমি যে অরুণকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আর সে যদি ভবিষ্যতে কোনোদিন আমাকে অস্বীকার করে, তাহলে আমি তার স্মৃতিটাকে বুকে আঁকলে ধরে বাঁচবো। তবু তার কাছে যে আমি দ্বিচারণী হতে পারবো না বাবা, আমি কিছুতেই দ্বিচারণী। এটা ভাবাবেগের কথা নয় বন্ধুরা। জীবনে যখন যৌবনের বসন্ত আসে, যখন ভালোবাসার কুমদ করো প্রথম শিশির ছোঁয়ায় পা ফেলে, তখন ভুল করে অনেকই বিষ ফল করতে পারে। আর সেই বিষের জ্বালা সারা জীবন ঘন নীল হয়ে যায়। আমি সে ভুল করতে দেবো না বন্ধুরা। সারা জীবন আমি মানুষের কাছে প্রতিটি পদক্ষেপ অপমানিত হচ্ছি। ঋণের জ্বালায় আলো রাতে অন্ধকারে কুকুরের মতো বাড়ি ঢুকি। হিমাচল সূর্যোদয় থেকে দিনের সূর্যাস্ত পর্যন্ত কতদিন না খেয়ে শুকিয়ে থেকে রাতে নীরবতায় 1 গ্লাস জল পান করে কাটিয়ে দিয়েছি। আর ওই জমিদার আনন্দরা সারা কাজনা দিতে পারিনি বলে, ঋণের টাকা দিতে পারিনি বলে কাছারিতে দোকানে নিয়ে গিয়ে নির্মম ভাবে চাবুক পেট কেটে ঝরঝর করে রক্ত, তাতে দাঁত পেটে সমস্ত তাই অভাবের জ্বালায় সত্য পুষ্পিত গোলাপের মতো যৌবনটা গাছ বলি দিতে আমি উদ্যত হয়েছি। তবে সুযোগ যখন আমি পেয়েছি, সৎ ব্যবহার আমি নিশ্চয় করবো। তোমার এই হাত পাকলকে একটা একটা করে পট পট করে ভেঙে দেবো। তা যদি না পারে বেতায় আমার নাম ধর্মতা। তুমি নিজের স্বার্থের জন্য আমাকে এইভাবে বলি দেবে বাবা। আমি বিয়ে করবো না বাবা, কিছুতেই বিয়ে করবো না। করবি না? না, না, না। কাল প্রভাতে সূর্যোদয়ের পূর্বে তুই আমার মরা মুখ দেখ। কি করছো? নিজের স্বার্থের জন্য তুমি এইভাবে আমাকে ওই শয়তানের কাছে বলে দিয়ে দেবে বাবা। বিশেষ আপত্তি করলে তোর ওই মৃত্যু দেহটাই আমি ওই জমিদারের হাতে তুলে দেবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তাই যাবো বাবা, আমি তাই যাবো। আমি আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না। তোমার ইচ্ছেকে সম্মান জানাতে আজ তোমার মেয়ে এই বন্দনা নিজেকে বিসর্জন দিল। ওই জমিদার বাবার কাছে নিজেকে বলে দিল বাবা, বলে দিল। একটা কথা মনে রাখবে, আমি যে অরুণকে সত্যি সত্যি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, সেই অরুণ যদি কোনোদিন আমার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে আমি ডুকরে ডুকরে কাঁদবো বাবা। আমি আশার প্রদীপ নিভিয়ে দিয়ে, আমি ব্যথা ভরা বুক নিয়ে বাবা কান্না হয়ে শুধু টুকরে টুকরে কাঁদবো বাবা, শুধু টুকরে টুকরে। নিশ্চিত হওয়া গেল বেটার মদ যখন পা গেছে তখনই বিয়ে হবে। তারপর জমিদার আনন্দরা না, এখন না, আর একটু পরে। না না, আজ আমি তোর কোনো কথাই শুনবো না।
আমার তাড়নায় তোর চোখের কোলে কালি পড়েছে, হাজার তালিকা কাপড় পরে তুই আমার চোখের সামনে ঘুরে বেড়াস। আর বর্তা পায়ে জুতো নেই, তুরন্ত শীতের হাততে রেহাই পাওয়ার জন্য একখানা সাধারণ চাদর পর্যন্ত জোটাতে পারত। কি নিদারুণ আমার সঙ্গে যুদ্ধ করতে করতে তোর একদিন শেষ হয়ে যাবে। কিন্তু তোদেরকে বাবা আমি মরতে দেবো না, আমি পারবো না, আমার জন্য এত কষ্ট পেতে আমি দেবো না। দিতে হবে, সুদ না হয় 2 পয়সা বেশি নেবে। তাই বলে আমার এমন সোনার চাঁদ ফেলে লেখাপড়া বন্ধ হয়ে যাবে। ছোটার কলেজে যেতে চাইছে না দাদা। কেন কলেজ যাবে না কেন? তুই নিশ্চয়ই ঝগড়া করছিস। না দাদা, আমি ছোটা করিনি। তুই থাক, তুই কিছু না বললে ও রাগ করে। বলুন তুই রাগ করিস না। এবার থেকে ওকে আমি না আচ্ছা তারে শাসন করে দেবো। ওর এখানে দিয়ে দেবো, শ্বশুর বাড়ি চলে যাবে, তখন তো সব সমস্যা মিটে যাবে। তোর ছোটটাকে ভাত দিবা, খিদে মুখটা শুকিয়ে গেছে, সকাল থেকে বোধহয় কিছু খাওয়া হয়নি। আমি ভাত খাবো না বাবা। কেন ভাত খাবি না কেন? এই তোর শরীর টরীর খারাপ নাকি? শরীর খারাপ আমার করেনি। তাহলে ভাত খাবি না কেন? বলবি তো। আমি আর কলেজে পড়বো না। বলবি কলেজে পড়বি না? ওরে না 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 ভাই, তুই আমার কথা বলিস না ভাই, আমার কথা বলিস না। পড়তে তোকে হবে। ওরে তোকে ঘিরে আমি যে কত তোর ভাগ্যের ছড়ি আমার আশার প্রদীপটাকে তুই নিবে যেতে দিস না ভাই, তুই নিবে যেতে দিস না। পড়তে তোকে হবে। অসম্ভব। বারণ। জীবন সমুদ্রের বুকে দূর স্বপ্নের খেয়া বেয়ে বেয়ে তুমি নিজেকে বলি দেবে, কুবের মতো পুরে পুরে তুমি আমাকে সুরভি দান করবে। আর আমি তোমার ভাই, তোমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লিখে দিয়ে সৌভাগ্যের সোনার সুগন্ধে শান্তির স্বর্গলোকে আরোহণ করবো। আমার জন্য আর আমি তোমাকে কষ্ট পেতে দেবো না। বলুন আমার অনুরোধ। আমি তোমার কোনো অনুরোধ রাখতে পারবো না দাদা। আমার কথা, তোমার কোনো কথা আমার পক্ষে শোনা অসম্ভব। তুই আমার কথা শুনবি না। না না না। তুমি কি করলে বর্দা? তুমি ছোটটার গায়ে হাত তুললে, ছোটটাকে মারলে। আমি তোকে মারলাম। বড় ব্যথা লেগেছে না রে ভাই। মার মার, ওরে তুই আমাকে মার। বর্দা! কেন কেন তুই আমার কথা অবাধ্য হস? জানিস না এই জমিদারি ভদ্রক্ত একবার মাথায় উঠে গেলে দেখবিতে কেউ থাকে না। তাদের দুটি ভাই বোনকে নিয়ে আমি কত স্বপ্ন দেখি রে মরুন। তুই লেখাপড়া শিখে মস্ত বড় ব্যারিস্টার হবি, হাওয়া গাড়ি চড়ে ঘুরে বেড়াবি, লোকে আঙুল দেখিয়ে বলবে ওই বিকে ঘোষাল বেদিবাদক ঘোষালের ছোট ভাই। আমি তখন কি করবো জানিস না? তোকে মুখের মধ্যে জড়িয়ে ধরে আনন্দে দুহাত তুলে নাচবো। ভাই তুই পড়, তুই পড়। তোর লেখাপড়ার জন্য আমায় যদি এই লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষার পাত্র নিয়ে বেরোতে হয়, আমি তবু বিরাবো। তবু তুই বড় হ, সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়া ভাই, মাথা উঁচু করে দাঁড়া। কিন্তু বর্দা সামনে বাসেই যে আমার পরীক্ষা, 4 মাসের মাইনে বাকি, কি করে যে সেই টাকা জোগাড় করবে? হ্যাঁ, সেই টাকা আমি দেবো ছোটটা। তুই কোথায় পাবি? আমার হাতের দিকে তাকিয়ে দেখো। সোনার বালা তুই কোথায় পেলি রে? আমি দিয়েছি বাড়িটা। হ্যাঁ ভাই, আমি দিয়েছি। কারণ এই বালাটা আমাদের নয়, তোমাদের। তোমাদের মা যেমন সৈন্য ছিলেন, তাই মায়ের বালা কি ছেড়ে দিতে পারে? তার মানে অনেকদিন আগে তোমাদের না জানিয়ে আমার মায়ের কাছে এই বালা জোড়া রেখে কিছু টাকা নিয়েছিল। আমি এই পালার জন্য দুটো বিক্রি করে দেবো দাদা। মায়ের পুণ্য স্মৃতি এমনি করে বিকিয়ে দিবি? তোমাকে যে অনেক বড় ক্ষতি হবে, হয় 10 জনের 1 জন ক্ষতি হবে। দাদার স্বপ্নকে সার্থক করতে হবে, আর দাদার সেই স্বপ্নকে ফলে ফুলে ভরিয়ে দিতে মায়ের এই পুণ্য স্মৃতি তোমার
স্বপ্ন মন্দিরে আমি পুজো দেবো দাদা। আর আমি দেব সেই মন্দিরে খুব ভরা আশার পুষ্পাঞ্জলি। তবে আমি পড়বো দাদা, তোমার স্বপ্নকে সার্থক করতে জ্ঞান সমুদ্র অতল গহ্বরে আমি ঝাঁপিয়ে পড়বো। আমি বড় হব, অনেক অনেক বড়। ব্যালিস্টারি মধ্যে নীল সমুদ্র পেরিয়ে আমি বিরাট যাব। আমার গলার ভারী কণ্ঠে আওয়াজে একদিন কলকাতার হাইকোর্টের নিরপেক্ষ গম গম করে উঠবে। আজকের এই অখ্যাত বরুণ সেদিন হবে প্রখ্যাত মিস্টার বি কে ঘোষ। এই তো আমার মনের ঘুম ভেঙেছে। দেখো দেখো সিঁড়ি বাইরের হিমেল পাথর আরো জোরে জোরে বইতে শুরু করেছে কিনা। কুয়াশাচ্ছন্ন আকাশের বুক চিরে আমার এই সুখের সূর্য আমার ঝলমল করে হেসে উঠেছে কিনা। বেনিদা, ও আনন্দে আকি সঞ্চার আমার এখন খেয়ালই দেয়। সিঁড়ি কত দৃশ্যকাল লাগে বলবার জায়গা নেই। বল বল, তোকে আমার আসল কথাটাই বলা হয়নি। কথা তো সব আমি পাকাপাকি করিয়ে এসেছি বেনিদা। বলিস কি রে? কথা দাদা। তোর বিয়ের কথা। দাদা কমনি লজ্জা হয়ে গেল। আরে বিয়ে তো তোর একদিন হবি, চিরদিন কি তুই আমাদের ঘরে থাকবি? মেয়ে হয়ে যখন জন্মেছি শ্বশুরের পবিত্র আঙিনা মঙ্গল দিক ডালবি না, তা কি কখনো হয় রে? হয় না। তারপর ওরা জনাপায়নার কথা কি বলছেন? জনগণের কোনো দাবি দাবা নাই। শাখা শাড়ি পরিয়ে কন্যা দান করতে বলেছেন রায়মশাই। গহনা সব ওরাই দিয়ে সাজিয়ে নিয়ে যাবে। দেবতা এখনো মরেনি বিশ্বনাথ, দেবতা এখনো মরেনি। তা না হলে এমন অসম্ভব কখনো সম্ভব হয়? আমার শিউলির পরম সৌভাগ্য যে ভিজল রায়বাড়ির বউ হতে চলেছে। মুখ নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? ওর বিয়ে আজ আমাদের কত আনন্দ। ওরে মুখপুরি একটুখানি হাত হাত। দাদা আমি বিয়ে করবো না দাদা। কেন কেন বিয়ে করবি না? আমি শ্বশুর বাড়ি চলে গেলে এই তোমাদের কে দেখবে দাদা? ও এই না কথা। আরে এতে করার কি আছে রে বোন? বরুণের লেখাপড়া শেষ হলে আমি বরুণের বিয়ে দেবো, ঘরে আনবো। কি আনন্দ, কি আনন্দ। তারপর বিশ্বনাথ শিউলি শ্বশুর বাড়ি যাবে। রায়মশাই রায় আমাদের অবস্থা থেকে কিছু দেবেন না, তাই বলে আমরা তো কিছু দিতে পাবো না। জানি তুমি ভেবো না বেনিদা, আমার মায়ের সমস্ত গহনা দিয়ে আমি শিউলিকে সাজিয়ে দেবো। বিশ্বনাথ আমার বোন মানসি যখন 3 দিনে জ্বরে মারা গেল, মুখের কাঁটাটাকে সামলাতে 2 হাতে বুক টিপে ধরে 2 দিন খুব কেঁদেছিলাম। তারপর একদিন বাঁশ বাগানে পাতার পথ ধরে আস্তে আস্তে দেখলাম পথের পাশে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে, তার 2 চোখে শ্রাবণের ধারা, দেখতে ঠিক মানুষের মতো। তাকে দেখে আমার গাটা হতো মন আনচান করে উঠল। 2 হাতে জড়িয়ে ধরে আমি তাকে মুখে তুলে নিলাম। আমার আগুন জ্বালানো বুকে নেমে এলো হাজার প্রশান্তির খাওয়া। মনে হলো আমার হারানো বোনটি বুঝি আবার আমার কাছে নতুন করে ফিরে এলো। আর সেই ছোট্ট মিষ্টি মেয়েটি কে জানো না? কে? তার নাম হচ্ছে শিউলি। শিউলি আমি তোমার জীবন আকাশে ছড়ে যাওয়া মানুষই। তাই তো তোর জীবনের সমস্ত দায় দায়িত্ব আমি নিজে মাথা পেতে নিতে চাই রে শিউলি। কথা দে। আমি কথা দিলাম দাদা। সজনে গো দেখে যাও, উথালে পাথালে মনো। সজনে গো দেখে যাও, উথালে পাথালে মনো। সজনী গো দেখে যাও, উথালে পাথালে মনো। নদী জল ছল ছল ঢেউ ভাঙি উচ্ছল বৈঠার সম্পদ
নিয়ে চল নিয়ে চল তাই বুঝি তুই চঞ্চল সজনী দেখে যা উথালে পাথালে হলো সজনী বসে আমার চোখের জল নিয়ে মেঘ নেমে আসে তোমারে ছাড়িয়া বন্ধু যায় পরবাসে এ ভরা যৌবনে আর কি হবে সজনী বসে আমার চোখের জল নিয়ে মেঘ নেমে আসে তোমারে ছাড়িয়া বন্ধু যায় পরবাসে নদী জল ছল কেউ ভাঙি উচ্ছল ওইটারে সম্ভব দিয়ে চল নিয়ে চল তাই বুঝি তুই চঞ্চল সজনী গো দেখে যা কোথালি পাতালি হলো সজনী গো দেখে যা কোথালি পাতালি হলো কোথালি পাতালি হলো চলে গেল আরে চলে গেল কেন লজ্জায় কারণ গানটাতে পরিস্থিতি হবে মিলে গেল তাই কি ব্যাপার বলতো হ্যাঁ আরে আমারও তো সেই একই জিজ্ঞাসা আরে ব্যাপারটা কি আমরা শিউলির বিয়ে দিচ্ছি কিন্তু তোমাদের সকলের আশা চাই হ্যাঁ অবশ্যই সে তো আসবে আসবে নিশ্চয়ই আসবে দিয়ে দিচ্ছ ইজটিঙ্গা রায় বাড়িতে সে তো অনেক টাকার ব্যাপার তারা এক পয়সাও নেবে না শিউলি তাহলে সত্যই ভাগ্যবতী হ্যাঁ ও ও শিউলির বিয়ে হোক ও শীতের সিঁদুর চির অক্ষয় হয়ে বেঁচে থাকে তোর কথা শুনে মনে হচ্ছে তুই দীর্ঘশ্বাস ফেলছিস হ্যাঁ দাদা আমার মনের গোপন কোণে একটুখানি আশা ছিল ভেবেছিলাম এনি যদি শিউলির বিয়ে কোথাও যোগাযোগ করতে না পারে তাহলে বর্দার সাথে বিয়ে দিয়ে শিউলিকে আমাদের বাড়িতে তুলবো মহারা আমি শিউলিকে মনের মন্দিরে মায়ের আসনে বসাবো যাতে যখন বিয়ে ঠিক হয়ে গেছে তখন অনেক আর কথা বাড়িয়ে লাভ নেই। এই প্যাকেটটা শিউলিকে দিও। এতে মুক্তির মালা আছে আগের বার কলকাতা যাবার সময় শিউলি আমাকে আনতে বলেছিল। আর একটা কথা শিউলির বিয়ে মনস্থির হয়ে গেলে আমাকে যেন কষ্ট দিতে ভুলো না কারণ যত দূরেই থাকি না কেন আমি সেদিন ঠিক বাড়ি আসবো চলো চলো দাও শঙ্কর ভাই চলো আরে বাতাস করে মুখুজ্জে বাড়িতে আজ গানের জলসা ওখানে না পৌঁছাতে পারলে ইজ্জত হয়ে যাবে বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি চলো এ ভরা যৌবনে আর কি হবে সজনী ও সে আমার চোখের জল নিয়ে মেঘ নেমে আসে তোমারে ছাড়িয়া বন্ধু যায় পরবাসে এ ভরা যৌবনে আর কি হবে সজনী ও সে আমার চোখের জল নিয়ে মেঘ নেমে আসে তোমারে ছাড়িয়া বন্ধু যায় পরবাসে নদী জল ছল ছল কেউ ভাঙি উচ্ছল ওইটারে সম্পদ দিয়ে চলে নিয়ে চল তাই বুঝি তুই চঞ্চল সজনী গো দেখে যাও উথালে পাথালে হলো সজনী গো দেখে যাও উথালে পাথালে হলো প্যানিদা বিয়ের সময় আমাদের কেনাকাটা খুব তাড়াতাড়ি করতে হবে তাহলে তো ফটোটাও তো করতে হয় হ্যাঁ আজই সন্ধ্যায় বসে ফটো তত্ত্ব করে না হবে ঠিক বলেছিস তা না হলে বিয়ের দিন হবে না শিউলির বিয়ে অন্য কোথাও হবে না কাকিমা কি ভেবেছিস তোরা শিউলির অন্য জায়গায় বিয়ে দিবি আর আমার ছেলেটা
কাকিমা? চুপ কর ছোড়া, ঠিক হয়ে গেছে বললেই হলো। বলি শিউলিকে যখন আমার ছেলের মনে ধরেছে তখন ওই মনের সঙ্গে শিউলির বিয়ে হবে। অসম্ভব। কেন অসম্ভব কিসের শুনি? বলে অমর ছেলে বাপের জন্মে দেখেছিস? দস্তুর মতো ম্যাট্রিক পাস করা ছেলে, তোদের মতো হাড় হাবাতে ঘরের ছেলে নয়। একদিকে আমার মনিকে চাপালে আর একদিকে হিরে চাপাতে হবে। কিন্তু আর তো কোনো উপায় নাই কাকিমা। তাছাড়া আপনার এই লক্ষ্য পয়ের আমার কাছে ছেলের সাথে শিউলির বিয়ে দিলে শিউলির জীবনটা অশান্তির আগুন পড়ে ছাই হয়ে যাবে। কি বললি? আমার ছেলে খারাপ, আমার ছেলে লক্ষ্য পয়রা ছেড়ে আমি ছেড়ে দেবো জানি। কাকিমা, চুপ কর হলো পেমিনছে। তুই হচ্ছিস যত গুড়ের গাছ। দিস না আমার ছেলের সঙ্গে বিয়ে, তারপর আমিও দেখে নেবো। হ্যাঁ, কি করবে তুমি? এই বিয়ে আমি ভেঙে দেব। হ্যাঁ, তাই দিও। তবে তোমার যা করবার তুমি তাই করে নিও। কি আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ, ভদ্রভাবে না গেলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। ঠিক আছে ঠিক আছে, এই অপমানের শোধ আমি তুলবই তুলবো। তোদের এই বিয়ে যদি আমি ভেঙে দিতে না পারি তাহলে মনে রাখিস আমার নাম শুভঙ্করী বামনি কাকিমাকে তুই এইভাবে কথা না বললেই পারতিস। আরে দূর দূর বেরিয়ে যাও, তুমি জানো না ও মাকে 1 নম্বরের ছোট লোক। অনেক টাকা গাছ জন্মায় বিষ্ণু, ও নিয়ে ঝগড়া করো নো লাভ নাই। হ্যাঁ, আমাকে এক্ষুনি একবার বসে দেন, ওই কাজল বাবুর বাড়ি যেতে হবে। আমি চললো। কোনদিন যাব না। আমি হচ্ছি শুভঙ্করী বামনি, আমাকে জমিদার পর্যন্ত ভয় খায়। আর কোথাকারকে বইনি ঘোষাল সে কিনা আমাকে ভেঙে দেবো। ওদের বিষ আমি ভেঙে দেবো। সেই ছড়াই তো যত নষ্টের গাছ। এর শোধ আমি দেবই দেব, তবে আমার নাম শুভঙ্করী বামনি। হ্যাঁ, সব জমিদারি বদরাম তোমার, তুমি ওখানে না গেলেই ভালো করতে। কি দরকার ছিল তোমার ওখানে যাওয়া? কি আর করি বল, তোর জন্যই তো আমার যাওয়া বাবা। তুই শুকনো মুখ করে ঘুরে বেড়াবি মা হয়ে, তা কি আমি সহ্য করতে পারি? তাই বাধ্য হয়ে আমি ওখানে গিয়েছিলাম। কিন্তু কিন্তু ওরা যে এত নেমো খারাপ আমি স্বপ্নেও ভাবিনি। ওরা যতই তোড়জোড় করুক না কেন, এ বিয়ে আমি ওই কি ভেঙেছে? বড়দের পাখির পা। আমরা সে কথা বলছি না। তবে শিউলির বিয়ে এ শুনেছিলাম আমাদের বিয়ে কথাবার্তা চলছে। চলছে নয়, শেষ হয়ে গেছে। এই আসছে ফাল্গুনে ওদের বিয়ে। এ তাই নাকি? তার কোথায় বিয়ে হচ্ছে? হিজুল জানার এই বাড়িতে। ওরা তো খুব বড় লোক, ওরা বিয়ে দেবে? ওরা 1 পয়সাও নিবি না, আশীর্বাদ হয়ে গেছে। এই বিয়েটা আমরা বন্ধ করতে হবে। যেভাবেই হোক, যেমন করেই হোক, বিয়েটা বন্ধ করতেই হবে। শুনেছি হিজল রাজার রায়মশাইয়ের সঙ্গে আপনার যথেষ্ট আলাপ আছে, তাই এই ব্যাপারে না আপনাকে সাহায্য করতে হবে। তবে এর জন্য আপনাকে উপযুক্ত পারিশ্রমিক দেব, নগদ 200 টাকা। টাকাটা কিন্তু 200 টাকা? ওরা মাকে অপমান করেছে। আমাকে বলে কিনা গলা ধাক্কা দিয়ে বের করে দেব। কারণ আমি না শিউলির সঙ্গে আমার ছেলে মনির বিয়ের কথা বলেছিলাম বলে। তাই না? তবে আর বলছি কি, এই অপমানের পথ আমরা তাহলে এই দিন এখন 200 টাকা। টাকাটা মিষ্টি বন্ধ। ঠিক আছে ঠিক আছে, এই টাকা যখন আমি হাত পেতে নিলাম তখন কাজ আমি
চৈত্র আমি কালই রায় মশাইয়ের কাছে যাব। তবে আসলে ব্যাপারটা কি জানো? তোমরা জানো না। তবে শোনো, এর ভেতর একটা অন্যরকম ব্যাপার আছে। যেমন যেমন এই ব্যাপারটা হচ্ছে এই শিউলির সঙ্গে না বিশ্বনাথের একটা গোপন সম্পর্ক আছে। ও মা, তাই নাকি? হ্যাঁ, তবে আর বল, ওই জন্যই তোদের কিছু বলতে গেলি না বিশ্বনাথ আমি ফোঁস করে উঠল। আমি তো এত দূর জানতাম না। মা গো মা, কি ঘেন্নার কথা! মুখে বলে বোন আর ভেতরে ভেতরে এই ছি 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 ছি, কথাই বলে না যে খবরটার ভিতরে খেপটা না। ছ্যা 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 ছ্যা। আরো আছে বউটা, আরো আছে, পরে জানতে পারবে। সবুরে মেয়া ফলে। আচ্ছা, তবে আজ আমি চলে যাব, পরে আবার সংবাদটা দিয়ে যাব। হ্যাঁ, ও শালারা মরবে। ওই জন্যই সেদিন শিউলি আমায় গালাগালি করেছিল। তোকে গালাগালি করলো আর তুই মুখ বুজে সহ্য করে বাড়ি ফিরে এলি। মুখ বুজে থাকা ছাড়া আর আমার কোনো উপায় নেই। আমার মতোই দুর্বিষয় যন্ত্রণা আর জনকেও ভোগ না করে কেন গো, কেন? তোমার আবার কি হয়েছে? আলমারিতে 200 টাকা ছিল, কে নিয়েছে? আমি নিয়েছি, আমি। কেন? প্রয়োজন আছে তাই। প্রয়োজন আছে বলে 200 টাকাই দিতে হবে। যে টাকাটা দরকার সেইটা নাও, বাকি টাকাটা ফেরত দাও। টাকা খরচ হয়ে গেছে। কি বলছো তুমি? আমার মহাজন এসে বসে আছে। তোমার মহাজন উচ্ছন্ন হয়ে যাক, ও টাকা তুমি আর পাবে না। সুমঙ্গলী, ও যেন উত্তেজিত হচ্ছে কেন? টাকাটা সব কপি ব্যয় হয়েছে। ও বুঝেছি বুঝেছি, টাকাটা তাহলে তুমি উড়িয়েছো মহাদার খারাপ নেই মানুষ নিয়ে। বাবা, মুখ সামনে কথা বলো। চোখ রাখো না, বেশি মেয়া তুমি বললে তোমাকে সব ধারে বার করে দেবো। মনে রেখো, বাড়িটা কিন্তু আমার নামে লেখা আছে। দরকার হলে তোমার ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। সুমঙ্গলী, বলে যাও না, তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? জানি, আমি সব জানি, তাই বলে তুমি আমাকে মারবে নাকি? আমি তোমার মতো ছোট লোক নই। আরে, কি আমার ভদ্রলোক! তাহলে আমার ছেলের নামে তুমি মিথ্যে মিথ্যে বদনাম দিচ্ছ কেন? তোমার ছেলে যে মহাপুরুষ। আমার ছেলে মহাপুরুষ, যত ভালো তোমার ছেলে। বলি ওই উমা আর তারা, একজন তো যাত্রা গেলে বন হয়ে বেড়াচ্ছে আর একজন ভবপুরো হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলেও তারা অনেক ভালো, তোমার ছেলের মতো চরিত্রহীন নয়। আর একটা কথা বলে আমি কিন্তু আপনার সম্মান রাখতে পারবো না। আপনার গায়ে কিন্তু আমার হাত উঠে যাবে। তার আগেই আমি তোকে সব সোজা করে দেবো। আপনি কি করছেন বাবা? হরিশঙ্কর আমার ভাই, আর ও যদি কোনো অন্যায় করেই থাকে ওকে আপনি ক্ষমা করে দিন বাবা। আর আমি ওর ক্ষমা চাইছি বাবা। আর শাস্তি যদি কিছু দিতে চান তাহলে আমাকে দিন। ওর সমস্ত অপরাধের শাস্তি আমি মাথা পেতে নেবো। শোন শোন হতভাগা, তুই কথাগুলো শোন। তুই আমার গায়ে হাত তুলতে চাইছিস আর ও আমার কাছেই তোর জন্য ক্ষমা প্রার্থনা করছে। আর কিছু না পারি জীবনে অন্তত এই মহৎগুলোর দাম দিতে শিখি। বলে এতক্ষণ কোথায় ছিলে? শিউলের বিয়ে বাজার করতে গেছিলাম মা। ওরা আমাদের অপমান করেছে আর তুমি ওদের হুকুমের গোলাম হয়ে কাজ করতে গেলে? মানুষের বিপদে আপদে মান অভিমান থাকতে নাই ভাই। আমরা সামাজিক জীব, আমরা মানুষ। তাই মানুষের দুর্দিনে মানুষ যদি তার আত্মসম্মানের কথা চিন্তা করে একে অন্যের পাশে না দাঁড়ায়, তাহলে এই সমাজে বাস না করে আমাদের বনে জঙ্গলে বাস করা উচিত ভাই। ওরা আমাকে নোংরা কথা বলেছে। এই মান হিসেবে আমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেছে। খুব যে গুণগান করছো শুনি। বলে এই ভদ্রলোকের ভাত বাড়ি থেকে কিছু খেয়ে এসেছো নাকি আমার বাড়িতে অন্ন ধ্বংস করার জন্য একেবারে ছুটে এসেছো? তুমি আমার কাছে সাক্ষাৎ মা অন্য কোনো, তাই তোমার সাথে ভাত না খেলে আমার যে পেট ভরে না মা। আর সেই জন্যই তো একেবারে ভাত না খেয়ে বাড়িতে
তবে তুমিও মনে রেখে দিও। বেশ করেছো। বলি আপনাদের এবারের হাড়ি কিন্তু তোমার জন্য বন্ধ। আমার যে শত্রু, আমার মাথাটা কুকুরকে আমি ভাত দেব না। ছেলেটাকে না খেতে দিয়েই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। মনে রেখে দিও, মানুষের ধৈর্যের একটা সীমা আছে। গায়ে লেগে গেল যে উমাশঙ্কর এ বাড়ির ছেলে। সতীনের ছেলে আমার ছেলে, শত্রু ও আমার একটা শঙ্করী! বাবা আমার জন্য ঝগড়া করে আমরা নিজেদের মনের মধ্যে অশান্তি ডেকে আনবে না বাবা। আমি চলেই যাচ্ছি। খবরবেলায় না খেয়ে চলে যাবি বাবা। একদিন না খেলে মানুষ মরে না বাবা। আজ না ঘরে খানিকটা জল খেয়ে না হয় বেলাটা কাটিয়ে দেবো। তবে তুমি এই মায়ের ওপর রাগ করো না বাবা। মাকে তো তুমি চেনো না বাবা। মাকে আমি চিনি। এই মায়ের মুখের মাথায় টিপরা হওয়াও থাকো, অন্তরে বইতে ছেলের মুন্দাকিনি ধরো। তাই মা আমাকে ও বেলায় তাড়িয়ে দিল। ও বেলায় আবার ঠিক ডেকে নিয়ে আসবে বাবা, ঠিক ডেকে নিয়ে আসবে। ছেলেটাকে তাড়িয়ে দিয়ে তোমার শান্তি হলে দাও। দুপুর গড়িয়ে যাচ্ছে, তোমার যদি খিদে পায় তাহলে তুমি এসো, আমি তোমাকে ভাত বেড়ে দেবো। হয়ে যাবে, ভরে গেছে শুভঙ্করী। আমার আর খাওয়ার দরকার নেই। তুমি তোমার এই আদরের নদীর কুকুরকে যত্ন করে খেতে দাও। মরার সময় এই দুধ গলিয়ে জল দেবে। দেবেই তো, 1000 বার দেবে। বলি ওটা তোমার ছেলে নয়, দস্তুর মতো ম্যাট্রিক পাস করা ছেলে। আয় বাবা আয়, ইলিশ মাছের ঝোল রান্না করেছি, খাবি আয়। কারণ ওই ভালো মন্দ না খেলে তোর আবার বুদ্ধি থাকে না।